একটা ছোট অংশ আপনার ফেসবুক থেকেই দেখা, কেউ আমাকে তার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করলো আর সেই অ্যাকাউন্টের পুরো টাকা আমার হয়ে গেল, বাহ ভালো তো, ভালো না রে বাহাদুর, রাঘব বোয়ালদের তো ছুঁতেও পারবেন না, পারবেন চুনোপুটি মলা ঢালার সাথেই। মানে দুর্নীতির দুইটা জায়গা, রাঘব বোয়াল আর চুনোপুটি। আপনারা কি, বা আপনি মুন্নি শাহকে বা নিজেকে, আপনারা কি নিজেদেরকে চুনোপুটি মনে করেন দুর্নীতির ক্ষেত্রে? মানে দুর্নীতিবাজ তো দুটোই বটে, একটা রাঘব বোয়াল একটা চুনোপুটি, আপনারা কি চুনোপুটি হিসেবে নিজেদেরকে নিজেদেরকে বা মলা ঢালা হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছেন? আচ্ছা, আমার কথা যদি আপনি বলেন যে আমি চুনোপুটিও না, আমি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত না। আমি নিজে কোনোদিন কোনো রাজনীতির দলে ছিলাম না, কোনো পদে ছিলাম না। সাংবাদিক হিসেবে শুধুমাত্র 15 বছর না, 15 বছর আওয়ামী লীগ, তার আগের 2 বছর তত্ত্বাবধায়ক সরকার, তার আগের 5 বছর বিএনপি, এই যে 22 বছর 23 বছর এবং তারও আগের আওয়ামী লীগের আরো 5 বছর, এগুলিও যদি আপনি হিসাব করেন, তার আগের বিএনপি, মানে কোন সরকারের আমলে আমি কোনো প্রেস মিনিস্টার হইনি, পিআইবি ডিজি হইনি, অমুকের ওয়াসার ডিরেক্টর হইনি, বা কোনো ধরনের কোনো সরকারি পদ নেইনি, পদবি নেইনি। অনেকে করে কি, আপনি প্রশ্ন করলেন কিভাবে দুর্নীতি করে সাংবাদিকরা। হ্যাঁ, সাংবাদিকরা দুর্নীতি করে, নিয়োগ বাণিজ্য করে, তদবির করে। অনেকে এই সরকারি সচিবালয়ে গিয়ে অমুকের বদলির জন্য টাকা নেয়, তোমাকে ওই পুলিশের একজন কর্মকর্তাকে অমুক জায়গায় ঢাকায় এনে দিব কুড়িগ্রাম থেকে বা গলাচিপার থেকে, সেজন্য 5 লাখ টাকা, এরকম সাংবাদিকদের মধ্যে কেউ কেউ আছে এরকম। কিন্তু আমি তো সারা জীবন ভালো টাকা বেতন পেয়েছি, ভালো চলেছি, ভালো খেয়েছি, ভালো কাপড় পরেছি, ভালো বাড়িতে থেকেছি, ভালো গাড়িতে চড়েছি। আমার বেতনের টাকাই তো সেটির জন্য যথেষ্ট। তো আমার তো দুর্নীতি করার কোনো প্রয়োজন পড়েনি এবং আমার ওই লোভও নেই। আমি তারা কি আমি খুব চিহ্নিত সুন্দর আমাদের, জীবন যারা যাপন আসলে করি। এই তদবির বাণিজ্য বা আপনি যে দুর্নীতিগুলোর কথা বলছিলেন তা মানে তারা কি চিহ্নিত? এখন তো একটা মোটা দাগের মধ্যে আপনারা সবাই পড়ে যাচ্ছেন, যার কারণে এই প্রয়াসটা কি আপনারা নিয়েছেন যে আসলে তারা কারা, তাদেরকে চিহ্নিত করার? না, আমাদের তো আসলে এখন প্রয়াস নেওয়ার মতো কোনো উদ্যোগ নেই। আমি তো বাইরে গেলেই আমাকে মব এসে অ্যাটাক করবে। কখনো আমি কি তো হয়েছে আগে মানে একটা সাংবাদিক হিসেবে যদি একটা দায়িত্বও বটে, তাই না? মানে আপনারা যারা নীতি নির্ধারণী জায়গায় সাংবাদিকতা করেছেন, মানে অন্ততপক্ষে শেষ পর্যায়ে এসে, আহ, যে তাদের ক্ষেত্রে মানে এই প্রয়াসটা কি কখনো করেছেন যে সাংবাদিকরা কেন আমরা কিন্তু, দুর্নীতির মধ্যে? না না না, আমরা কিন্তু সাংবাদিকটা শুধুমাত্র দুর্নীতি না, সাংবাদিকতার পেশার মান নিয়ে যদি আপনি কথা বলেন, পেশার মান উন্নয়ন, সাংবাদিকদের বেতন কাঠামো, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক নিবর্তনমূলক আইন কানুন বাতিল নিয়ে বহু তদবির, বহু কথা, বহু কাজ, বহু পেপার, বহু সেমিনার আমরা করেছি এবং সরকারের সঙ্গেও নেগোশিয়েট করেছি। আমার মনে আছে যে হাসানুল হক ইনু যখন তথ্যমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রী ছিলেন, আমরা বহুবার তাদের সঙ্গে কথা বলেছি যে এই সাংবাদিকদের জন্য একটা নীতিমালা থাকা দরকার, সাংবাদিকদের চাকরি কি হবে তারা। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে বহু সাংবাদিক বেতন পান না, আপনি জানেন। মফস্বল এলাকায় তো 90% সাংবাদিক কোনো বেতন পায় না। তাদের একটাই কাজ, সেটি হচ্ছে যে তারা বিভিন্ন মানুষের কাছে যায়, তার কাউকে ব্ল্যাকমেল করে, কাউকে তদবির করে, কাউকে দালালি করে, এভাবে করে তারা জীবিকা নির্বাহ করে। আপনি যদি একটা মানুষকে সুন্দর বেতন দিতে না পারেন, তার কাছ থেকে আপনি কিভাবে ভালো কাজ আশা করবেন? হুম। তো সেই উদ্যোগটি আমরা নিয়েছি, কিন্তু কখনোই সফল হয়নি সেই উদ্যোগ, কারণ সরকার এ বিষয়ে কখনোই মনোযোগী ছিল না। এবং সরকার বলতে আমি শুধুমাত্র এই সরকারের কথা বলছি না, এই সরকার মনোযোগী না, আওয়ামী লীগ সরকার ছিল না, তার আগে তত্ত্বাবধায়ক সরকার, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, কেউই এগুলো পুরোপুরি ভাবে করেনি। হ্যাঁ, করেছে, কিছু কিছু করলাম, তহবিলের নামে দলীয় লোকদেরকে, নিজের ঘনিষ্ঠ লোকদেরকে, দুস্থ সাংবাদিকদেরকে ওই 2 লাখ 5 লাখ টাকা দেওয়া হয়েছে, কখনো কারো চিকিৎসার জন্য সাহায্য দেওয়া হয়েছে। কিন্তু এটি তো স্থায়ী সমাধান না। আরেকটা কথা আমি আজকে আপনার এই আলোচনার মাধ্যমে বলতেই চাই, সেটি হচ্ছে যে আপনি সাংবাদিকতার মানদণ্ড যদি ঠিক করতে চান, তাহলে সবার আগে যে জায়গাটা ঠিক করা দরকার সেটি হচ্ছে যে গণমাধ্যম বা একটা টেলিভিশন, আমি টেলিভিশনের কথাই বলি যেহেতু আমি গত 25 বছর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বাংলাদেশি টেলিভিশনের মালিক কারা হয়, কোন যোগ্যতায়, কিসের ভিত্তিতে তারা টেলিভিশনের মালিক হন আমাকে বলেন। টেলিভিশনের মালিক হন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে, সেটি রাজনৈতিক ঘনিষ্ঠতা, ব্যবসায়িক ঘনিষ্ঠতা, পারিবারিক বা আত্মীয়তামূলক ঘনিষ্ঠতা বা আদর্শিক ঘনিষ্ঠতা, যে কারণেই হোক, আপনার ঘনিষ্ঠতা আছে, আমার নেই, আমরা দুইজন অ্যাপ্লাই করলাম, আপনি পাবেন আমি পাবো না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই যদি বাস্তবতা হয়, তাহলে যিনি টেলিভিশনের লাইসেন্স পাবেন কিন্তু অবশ্যই সরকারের পারপাস সার্ভ করবেন। যিনি, যখন যে সরকার ক্ষমতায় থাকে, মালিক পক্ষ তারই পারপাস সার্ভ করে। আর সাংবাদিকতার স্বাধীনতা যদি বলেন, বাংলাদেশে কোন সাংবাদিকের ঘাড়ে কয়টা মাথা হুম। যিনি মালিকের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন? হুম। দ্বিতীয় জায়গায় যদি আসেন, আপনি বিজ্ঞাপনদাতা। আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে, আমার জীবনে এরকম ভুরি ভুরি ঘটনা আছে যে চরম একটা কঠিন নিউজ এসেছে যে অমুক কোম্পানি অমুকের এত শত একর জায়গা দখল করেছে, বা এই ব্যাংকের কথাই যদি ধরেন, এস আলমের অমুক ব্যাংকের এই দুর্নীতি। আমরা নিউজ পেয়েছি, নিউজ প্রচার করতে পারিনি, কারণ আমাদেরকে বলা হয়েছে যে তারা আমাদের বিজ্ঞাপনদাতা। আপনি কি এত লোকের পেটে লাথি মারতে চান? এই এরা বিজ্ঞাপন দেয় বলেই তো আপনি বেতন পান। ফলে এগুলি চেপে যান বা এগুলি ইগনোর করেন। তো এইটা হচ্ছে আমাদের সাংবাদিকতার স্বাধীনতা, প্রথমত মালিক পক্ষ, দ্বিতীয়ত বিজ্ঞাপনদাতা, এবং তারপরে তো সরকারের, প্রথম যেটি শুরুতেই বললাম যে সরকারের আনুগত্য। সরকার সরকার যে কোনো মুহূর্তে কোনো কারণ ছাড়া লাইসেন্স বাতিল করে দিতে পারে, এবং বাংলাদেশে লাইসেন্স বাতিল করার উদাহরণ তো আছে, আমি নিজেও তার ভিকটিম। 21 টেলিভিশনের লাইসেন্স তো বাতিল হয়েছিল।
তারপরে সিএসবি, তারপরে চ্যানেল নাকি বাংলাদেশে? আচ্ছা, মাঝখানে খানিকটা সময় ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল জয় মামুন। আপনি বলছিলেন যে টেলিভিশন বন্ধ করার উদাহরণ তো আছে, 21 টিভি, সিএসবি সেই প্রসঙ্গে। তারপরে আসলে কিছুটা সময় আমি কিছু শুনতে পাইনি, আপনি ফ্রিজ হয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, ইন্টারনেটের সমস্যার কারণে হতে পারে। আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, আমার জায়গা থেকে আমি বলি, যে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাকে প্রথমত মালিক যেহেতু হ্যাঁ, সরাসরি হ্যাঁ, আপনার মাথার এটুকু আমরা উপরে, আসলে শুনেছি। মালিকের মালিক কথা, এবং হ্যাঁ, বিজ্ঞাপনদাতা। হ্যাঁ, তারপর মানে মালিক, বিজ্ঞাপনদাতা এবং সরকার, হুম, এই তিন পক্ষের কথা শুনে তারপরে আপনাকে সাংবাদিকতা করতে হবে। এখন আপনি মালিক পক্ষকে ঠিক করবেন না, বিজ্ঞাপনদাতাদের কোনো পলিসি করবেন না, সরকার পক্ষের নীতি নির্ধারণে কোনো জায়গা থাকবে না, সরকার তার ব্যক্তিগত তার পিয়নকে টেলিভিশনের লাইসেন্স দিবে, যোগ্যতম একজন লোককে দিবে না। এই জায়গাগুলো ঠিক না করে শুধুমাত্র সাংবাদিক মানে চুনোপুটি সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে সাংবাদিকতার মানদণ্ড ঠিক করা যাবে? সেটা তো সম্ভব না। সেই জায়গাটাতে হাত দেন। যদি বাংলাদেশের সাংবাদিকতার মান উন্নয়ন করতে চান, তাহলে ওই আসল জায়গায় হাত দিতে হবে। শুধুমাত্র কয়েকজন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলেন, তাদেরকে বাদ দিলেন, আমাকে বাদ দিলেন, আমার জায়গায় আরেকজন আসবে কালকে, সে সেটা একই পারপাস সার্ভ করবে, সেই একই মালিক, সে একই বিজ্ঞাপনদাতা, একই সরকার। সরকার বলতে যে যখন সরকার আসবে তার কথা শুনতে হবে। না শুনলে তো আজকের মতো অবস্থা হবে, টেলিভিশনের লাইসেন্স বন্ধ হবে, মালিকের বিরুদ্ধে মামলা হবে, তাকে অমুক করবে, তমুক করবে, চাপ দিবে। হুম, ফলে এবং ডিজিএফআই এজেন্সি ইত্যাদি সরকারের বিভিন্ন সময় যা থাকে, যারা নানা রকম চাপ দেয়, আমাকে তো এরকমও বলেছে যে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। তো ফলে সেটিও কি ডিজিএফআই ওই বলেছে? জায়গা, এখন না, আগের কথা বলছি, যে হুম, এরকম ঘটনা তো বাংলাদেশে এবং অনেকে তো তুলে নিয়ে গিয়েছেও। তো এই জায়গাগুলো যদি আপনি ঠিক না করেন, শুধুমাত্র কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে, মব অ্যাটাকের ভয় দেখিয়ে বা ব্যাংক হিসাব জব্দ করে সাংবাদিকতা শুদ্ধ করা যাবে না। কারণ আমাকে সাংবাদিকতা থেকে বাদ দিয়ে দিলেন, তার মানে বাংলাদেশের সাংবাদিকতা শুদ্ধ হয়ে গেল, অন্য যারা আছে হুম, আমি একমাত্র ইবলিস আর অন্যরা সব ফেরেশতা, এটি ভাবার কি কোনো কারণ আছে? হুম, হুম। নিশ্চয়ই না।